নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সামনে কেবল সেক্টরের সব থেকে বড় যে কোম্পানি অর্থাৎ পলিক্যাবের রেজাল্ট নিয়ে ডিসকাশন করব। তো প্রথমেই চলে আসি পলিক্যাবের পারফরমেন্সে। পলিক্যাব কিন্তু গোটা কেবল সেক্টরের মধ্যে তার যত নিয়ারেস্ট কম্পিটিটর আছে তাদের থেকে কিন্তু ভালো পারফরমেন্স কিন্তু রিপোর্ট করেছে। মানে তাদের যে রেভিনিউ গ্রোথ সেটা কিন্তু তাদের নিয়ারেস্ট যে কম্পিটিটর কেইআই এবং কেইআই এবং আর আর কেবল, এই দুটো কোম্পানি আমি অলরেডি কভার করেছি, তাদের থেকে কিন্তু বেশি এসেছে। তো কোম্পানি ফুল ইয়ারে তার 29% কিন্তু রেভিনিউ গ্রোথ রিপোর্ট করেছে এবং ইয়ার অন ইয়ার লেভেলে 27% রেভিনিউ গ্রোথ কিন্তু রিপোর্ট করেছে। তো এখন যদি আমরা কেইআই কে দেখি, কেইআই এর কিন্তু ফুল ইয়ারে গ্রোথ এসছে কিন্তু আপনার 22%, এবং যদি আপনি আর আর কেবল কে দেখেন তাদের গ্রোথ এসছে মোটামুটি 28%-এর কাছাকাছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু তার নিয়ারেস্ট যে কম্পিটিটর আছে তাদের থেকে কিন্তু বেশি গ্রোথ রিপোর্ট করেছে। এবার প্রশ্ন হচ্ছে এই গ্রোথটা কোথা থেকে এসছে। তো তাদের মেন ব্যবসা হচ্ছে ওয়্যার এবং কেবিলের। তো ওয়্যার এবং কেবিল সেগমেন্ট যদি আপনি দেখেন সেটা কিন্তু ফুল ইয়ারে 30% 30 ফুল ইয়ারে আপনার ফুল ইয়ারে 33% কিন্তু গ্রোথ করেছে, এবং যদি আপনি লাস্ট বছরের মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টার দেখেন তাহলে 30% গ্রোথ এসছে। তার মানে আমরা বুঝতে পারছি তাদের যে মেন ব্যবসা সেখানে কিন্তু হিউজ গ্রোথ এসছে। এবার কথা হচ্ছে যে এই গ্রোথটা কোথা থেকে আসলো। তো আপনি যদি দেখেন কোম্পানি কিন্তু তার মার্কেট শেয়ার, মানে এই যে ডোমেস্টিক যে অর্গানাইজড কেবল অ্যান্ড ওয়্যার সেগমেন্ট আছে, মানে আমাদের ইন্ডিয়ায় যে সমস্ত অর্গানাইজড মানে কেবল অ্যান্ড ওয়্যার কোম্পানি আছে, মানে যারা ধরুন শেয়ার মার্কেটে লিস্টেড, সেই সমস্ত কোম্পানির মধ্যে যদি মানে আমরা দেখি তাহলে কিন্তু সে তার মার্কেট শেয়ার কিন্তু দিনের পর দিন বাড়িয়ে চলেছে। আপনি যদি কোভিড এর আগে দেখেন, মানে 2019 সালে প্রি কোভিড লেভেলে তাদের মার্কেট শেয়ার ছিল মোটামুটি 18 থেকে 19%-এর কাছাকাছি, এবং এই মুহূর্তে তাদের মার্কেট শেয়ার এসে দাঁড়িয়েছে কিন্তু 30 থেকে 31%-এর মাঝে। মানে কোম্পানি কিন্তু হিউজ দিনের পর দিন কিন্তু কনস্ট্যান্টলি এবং কন্টিনিউয়াস বেসিসে কিন্তু তাদের মার্কেট শেয়ার কিন্তু বাড়িয়েছে। গত বছরেও যদি আমরা দেখি তাদের কিন্তু 26 থেকে 27%, মানে এক বছরের মধ্যে কিন্তু প্রায় 4-5% কিন্তু তারা মার্কেট শেয়ার বাড়িয়ে ফেলেছে। এবার এই যে মার্কেট শেয়ারটা বাড়ানোর সাথে সাথে আমরা দেখবো কোম্পানির কিন্তু ওভারঅল যে রেভিনিউ গ্রোথ সেটা এসছে তাদের কিন্তু এক্সিকিউশন থেকে। মানে তারা কিন্তু তাদের যে সমস্ত মানে মানে প্রজেক্টে বা যে সমস্ত জায়গায় মানে তারা কেবল এবং ওয়্যার যে সমস্ত বিক্রি করে, যে সমস্ত সেগমেন্টের প্রোডাক্ট বিক্রি করে, সেই সমস্ত সেগমেন্টে কিন্তু তারা ভালো পারফর্ম করেছে। এবার চলে আসি যে একটা জিনিস এখানে বোঝার আছে যে এই যে গ্রোথটা, এই গ্রোথটার নেচার কিন্তু আমাদেরকে একটু ডিটেলস অ্যানালিসিস করতে হবে। তো কোম্পানির এই যে 29% যে ফুল ইয়ার গ্রোথ, এর মধ্যে ভলিউম গ্রোথ, ভলিউম গ্রোথ মানে সে কত সংখ্যায় প্রোডাক্ট বেচেছে, মানে কেবিল এবং ওয়্যার বেচেছে, সেটা যদি দেখি সেটা কিন্তু লো সিঙ্গেল ডিজিট, মানে মোটামুটি ধরুন 4-5%-এ কিন্তু ভলিউম গ্রোথ করেছে। তাহলে বুঝতে হবে যে এই যে এত হিউজ গ্রোথ এলো কোথা থেকে। এত হিউজ গ্রোথ এসছে তার কারণ হচ্ছে আমরা জানি যে র ম্যাটেরিয়াল, কেবিলের যে র ম্যাটেরিয়াল সেটা হচ্ছে আপনার কপার এবং অ্যালুমিনিয়াম। তো কপার এবং অ্যালুমিনিয়ামের দাম তো বেড়ে গেছে। তো কপার এবং অ্যালুমিনিয়ামের দাম বেড়ে যাওয়ার জন্য তারা কি করেছে, তাদের যে কেবিল এবং ওয়্যার যেটা তারা বানাচ্ছে, সেই র ম্যাটেরিয়ালের দাম বেড়ে যাওয়ার জন্য তারা তাদের প্রোডাক্টের দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে। এই জানুয়ারি থেকে মার্চের মধ্যে মোটামুটি তারা 18 থেকে 20% কিন্তু তারা তাদের প্রোডাক্টের দাম বাড়িয়েছে। তো আমরা বুঝতে পারছি যে এই প্রোডাক্টের দাম বাড়ানোর জন্যই কিন্তু তাদের এতটা হিউজ রেভিনিউ গ্রোথ এসছে। কিন্তু এখানে একটা জিনিস মানে একটু বোঝার আছে। এটা কিন্তু আমি আর আর কেবল এবং কেইএ এর ক্ষেত্রে যেটা ডিসকাশন করেছিলাম যে তারা কি করেছিল, অ্যাডভান্স, মানে তারা মানে এই কেবিল কপার এবং অ্যালুমিনিয়ামের যেটা তার র ম্যাটেরিয়াল সেটার দাম বাড়ার আগে কিন্তু তারা অ্যাডভান্স কিন্তু ওগুলোকে কিনে রেখে দিয়েছিল, এবং পরবর্তীকালে বেশি দামে বেচে যার জন্য তাদের ইনভেন্টরি গেন হয়। এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তেমন নয়। এই কোম্পানির কিন্তু হেজিং যে মেকানিজম সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী। তার কারণ হচ্ছে কোম্পানি কি করে, কোম্পানি জেনারেলি যখনই কোনো মানে কপার এবং অ্যালুমিনিয়াম কেনে, তো কপার অ্যালুমিনিয়াম কেনার সাথে সাথে তারা কি করে, ওটার উপর একটা ফিউচার কন্ট্রাক্টও তারা নিয়ে নেয়। ফিউচার কন্ট্রাক্ট মানে লন্ডন মেটাল এক্সচেঞ্জে এই কপার এবং অ্যালুমিনিয়ামের উপর কিন্তু তারা একটা পজিশন নেয়। মানে আপনারা যারা ফিউচার এন্ড অপশন ট্রেডিং করেন তারা জানেন যে কি করে আপনি ক্যাশ মার্কেটে ধরুন কোনো শেয়ার কিনলেন, তো তার এগেনস্টে কিন্তু আপনি ফিউচার এন্ড অপশনে কিন্তু একটা পজিশন নিলেন, যাতে করে এক জায়গা থেকে যদি আপনার লস হয় তো অন্য জায়গা থেকে সেই লসটা কভার হয়ে যায়। তো তারা কি করে, এই যে লন্ডন মেটাল এক্সচেঞ্জে কি করেছে, তারা কিন্তু কপার এবং অ্যালুমিনিয়াম রেখে দেয়। যদি কোনো কারণে কপার এবং অ্যালুমিনিয়ামের দাম বেড়ে যায় তাহলে আলটিমেটলি কি হবে, তাদের তো মানে যে দামে কিনছে তার থেকে বেশি দামে কিনতে হচ্ছে, মানে তাদের একদিকে লস হচ্ছে, কিন্তু ওইদিকে তারা বেশি দামে কিন্তু ওই মেটাল এক্সচেঞ্জে বিক্রি করে দেবে। সুতরাং টোটাল ব্যাপারটা কিন্তু মিনিমাইজ হয়ে যায়। তো কোম্পানির ক্ষেত্রে কিন্তু এখানে ইনভেন্টরি গেন নয়, যেটা ম্যানেজমেন্ট কিন্তু কনফার্ম করেছে। এবার আমরা চলে আসি যে কোম্পানির এই যে ভলিউম গ্রোথ, আমি বললাম যে ভলিউম গ্রোথ কিন্তু লো সিঙ্গেল ডিজিটে হয়েছে।
ভলিউম গ্রোথ কমে যাওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে ডোমেস্টিক মার্কেটেও ভলিউম গ্রোথ আসেনি। আবার এক্সপোর্ট যে বিজনেস সেটাও কিন্তু ডোমেস্টিক গ্রোথ মানে সেটাতেও কিন্তু মানে ডোমেস্টিক মার্কেটেও ভলিউম গ্রোথ আসেনি, এক্সপোর্ট বিজনেসেও কিন্তু ভলিউম গ্রোথ আসেনি। ডোমেস্টিক মার্কেটে যদি আমরা দেখি কোম্পানির মেইন প্রেজেন্স হচ্ছে আপনার ভারতের যে সমস্ত উত্তরাঞ্চল রাজ্য মানে নর্থের যে সমস্ত রাজ্য এবং আপনার যে ওয়েস্টের যে সমস্ত রাজ্য, তো নর্থ এবং ওয়েস্টে কিন্তু তাদের প্রেজেন্স বেশি এবং ওই সমস্ত জায়গায় কনস্ট্রাকশনের কাজ কিন্তু বন্ধ ছিল। কনস্ট্রাকশনের কাজ বন্ধ ছিল তার কারণ হচ্ছে আপনার পলিউশন রেস্ট্রিকশনের জন্য। মানে পলিউশন রেস্ট্রিকশনের কারণে কনস্ট্রাকশনের কাজ যেহেতু বন্ধ ছিল, সেই জন্য তাদের কিন্তু ভলিউম গ্রোথটা কিন্তু আসেনি। মানে ওই সমস্ত স্টেট থেকে, নর্থ এবং ওয়েস্টের স্টেট থেকে। আর ফরেন মার্কেট যদি দেখেন, সেখানে আমরা সবাই জানি যে মিডল ইস্টে যুদ্ধ চলছিল। তো মিডল ইস্টে যুদ্ধ চলার জন্য যে ওভারঅল বিজনেস সেন্টিমেন্ট মানে যে ট্রেড সেন্টিমেন্ট সেটা কিন্তু খারাপ ছিল। তো সেই ট্রেড সেন্টিমেন্ট খারাপ হওয়ার জন্য কিন্তু কোম্পানির এক্সপোর্ট যে বিজনেস সেটা থেকে কিন্তু গ্রোথ আসেনি, মানে ভলিউম গ্রোথ আসেনি। কারণ স্বাভাবিক, কারণ এই সময় জেনারেলি বিজনেস তারা কম করেছে। এবার যদি চলে আসি, এটা তো আমরা বললাম কেবিল এবং ওয়্যার, এর সাথে সাথে কোম্পানি কিন্তু এফএমইজি ব্যবসা আছে। এফএমইজি মানে যেখানে তারা ফ্যান, লাইট, সুইচ ইত্যাদি বানায়। সেই সেগমেন্ট যদি দেখি, সেখানে কিন্তু 47% কিন্তু ইয়ার অন ইয়ার গ্রোথ এসছে গত বছরের মার্চ কোয়ার্টার থেকে এবছরের মার্চ কোয়ার্টারে, এবং ফুল ইয়ারে কিন্তু 25% গ্রোথ এসছে। এবং এই গ্রোথ এসছে যে সেগমেন্ট থেকে, সেটা হচ্ছে সোলার ইনভার্টার সেগমেন্ট। সোলার ইনভার্টার সেগমেন্ট এক বছরে প্রায় ডবল গ্রোথ এসছে। তো এই সোলার ইনভার্টার সেগমেন্টের জন্যই কিন্তু এই পুরো সেগমেন্টের গ্রোথ, এবং সোলার ইনভার্টার সেগমেন্ট এই মুহূর্তে তাদের এফএমইজি তে সব থেকে হাইয়েস্ট কন্ট্রিবিউশন করছে, মানে সব থেকে বড় সেগমেন্ট এই মুহূর্তে। এবার আমরা চলে আসি, যদি আমরা দেখি কোম্পানি রেভিনিউ গ্রোথ তো এলো, কিন্তু কোম্পানির কিন্তু মার্জিন কিন্তু ফল করেছে। গত বছরে যেটা 15% মার্জিন ছিল, কোম্পানির মার্জিন কিন্তু কমে 13% হয়েছে। এই মার্জিন ফলের কারণ কি? তার কারণ হচ্ছে, কালকে যদি আপনারা কেইআই ইন্ডাস্ট্রির ভিডিওটা দেখেন, না দেখে থাকলে গিয়ে চেক করে নেবেন। মার্জিন কমার কারণ কিন্তু হচ্ছে প্রোডাক্ট মিক্স চেঞ্জ। এই কোম্পানি কি করেছে, কেইআই কি করেছে, সেটা তারা হচ্ছে রিটেল যে সমস্ত সেগমেন্ট আছে, মানে ধরুন রিটেল যে মানে কেবিল, মানে ধরুন ডিলার এবং ডিস্ট্রিবিউটারের মারফত আমি আপনি যে সমস্ত কেবিল রিটেলের দোকান থেকে কিনি, মানে নর্মাল আমাদের বাড়ির কাছে দোকান থেকে কিনি, সেই রিটেল সেগমেন্টে কিন্তু তাদের কিন্তু গ্রোথ এসছে। এই কোম্পানির যে বেশি বিজনেস এসছে সেটা কিন্তু ইনস্টিটিউশনাল বিজনেস, এবং এই ইনস্টিটিউশনাল বিজনেস যেটা হচ্ছে আপনার বি এখানে কিন্তু কোম্পানির মার্জিন কম থাকে। তো মার্জিন পড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে ইনস্টিটিউশনাল বিজনেস বেশি হওয়া। দ্বিতীয় কারণ হচ্ছে, কোম্পানি যত বেশি এক্সপোর্টে ব্যবসা মানে যত বেশি এক্সপোর্ট করবে ফরেন মার্কেটে, সেখানে কিন্তু তাদের মার্জিন বেশি থাকে। এবার আমি পরিষ্কার বলে নিয়েছি যে ফরেন মার্কেটে ব্যবসা মানে ততটা হয়নি। এমন নয় যে ফরেন মার্কেটে ব্যবসার গ্রোথ আসেনি। ফরেন মার্কেটে যে এক্সপোর্ট বিজনেস সেটা কিন্তু 18% গ্রোথ করেছে, কিন্তু যে পেসে তারা গ্রোথ করছিল সেখান থেকে গ্রোথ কমে গেছে। তো গত বছর এক্সপোর্টের কন্ট্রিবিউশন ছিল টোটাল রেভিনিউ মোটামুটি ধরুন 4-4.5%, মানে গত বছরের কন্ট্রিবিউশন ছিল 6%, আমি ভুল বললাম। এই বছরে সেটা কমে এসে হয়ে গেছে 4 থেকে 4.5%। যেহেতু এক্সপোর্ট রেভিনিউ তাদের কমে গেছে, তো সুতরাং সেই কারণে কিন্তু তাদের মার্জিন ফল করেছে। যদি আমরা দেখি, এটা আমরা ওয়্যার এবং কেবল সেগমেন্ট নিয়ে কথা বলছি অবভিয়াসলি। যদি এফএমইজি দেখি, যে তারা যেখানে ফ্যান, লাইট, সুইচ গিয়ার বিক্রি করে, সেখানে কিন্তু কোম্পানির মার্জিন কিন্তু বেড়েছে। গত বছর এই কোম্পানিটা কিন্তু এফএমইজি সেগমেন্ট যেটা, সেটা লস মেকিং ছিল। তো এই বছরে কিন্তু কোম্পানি কিন্তু প্রফিটেবল হয়ে গেছে, এবং এখানে কিন্তু হিউজ মার্জিন কোম্পানি বাড়িয়েছে। আহ, তো এই মুহূর্তে যদি আমি কোম্পানির ওভারঅল দেখি, আরেকটা সেগমেন্ট আছে কোম্পানি, সেটা হচ্ছে ইপিসি সেগমেন্ট। ইপিসি সেগমেন্টে কিন্তু রেভিনিউ ফল করেছে এবং কোম্পানির মার্জিনও ফল করেছে। তার কারণ হচ্ছে ইপিসি প্রজেক্ট। এক নম্বর হচ্ছে, এখানে কি হয়েছে, কোম্পানি কিন্তু প্রজেক্ট এক্সিকিউশন ডিলে হয়ে গেছে, এবং প্রজেক্ট এক্সিকিউশন ডিলের সাথে সাথে হচ্ছে মানে এখানে কি হয়, প্রজেক্ট এক্সিকিউশন ডিলে হলে কোম্পানি কিন্তু রেভিনিউ আসতে দেরি হয়, মানে যে ক্লায়েন্ট তা সে কিন্তু যত প্রজেক্ট দেরি করে আপনি দেবেন, মানে কাজ শেষ করবেন, তত আপনাকে দেরি করে পেমেন্ট দেবে। কিন্তু এই দুটো সেগমেন্ট, যেটা ইপিসি এবং এফএমইজি সেগমেন্ট, এগুলো কিন্তু এখনো যথেষ্ট স্মল সেগমেন্ট। বাট এর মধ্যে ইপিসি সেগমেন্টের অতটা গুরুত্ব নেই, এফএমইজি সেগমেন্টের কিন্তু হিউজ গুরুত্ব রয়েছে। কারণ এটা কিন্তু আগামী দিনের কিন্তু কোম্পানির একটা অন্যতম বিজনেস ড্রাইভার, গ্রোথ ড্রাইভার, এবং এফএমইজি সেগমেন্টকে কিন্তু ক্লোজলি ট্র্যাক করা উচিত। তো এফএমইজি সেগমেন্ট কিন্তু একদম 180 ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে। গত বছর যে কন্ডিশনে ছিল, এখন দেখছি আমরা পুরো প্রফিট মেকিং হয়ে গেছে, এবং সেখান থেকে কিন্তু হিউজ মার্জিন বানাচ্ছে। এবার আমরা চলে আসবো কোম্পানির যে ম্যানেজমেন্টের যে গাইডেন্স। কোম্পানির ম্যানেজমেন্ট বলছে যে টোটাল কেবল ইন্ডাস্ট্রি যা গ্রোথ, এটা তারা অনেক আগে থেকেই বলে আসছে, এবং সেটাকেই তারা কন্টিনিউ করছে, যে টোটাল কেবল ইন্ডাস্ট্রি যে রেটে গ্রোথ করছে, তার থেকে তারা 1.5 থেকে 2 গুণ রেটে গ্রোথ করবে। তো টোটাল কেবল ইন্ডাস্ট্রি এই মুহূর্তে গ্রোথ করছে ধরুন 12 থেকে 13%। তাহলে কোম্পানির গ্রোথ আসতে পারে মোটামুটি ধরুন 1.5 থেকে 2, মানে মোটামুটি 18 থেকে মানে 20 থেকে 22%, 25%, মানে এই রেঞ্জে 20 থেকে 25%-এর রেঞ্জে কিন্তু কোম্পানির আগামী দিনে রেভিনিউ গ্রোথ আসবে। তো এই যে মানে মানে কোম্পানি এত বড় একটা কোম্পানি, এবং তারপরেও কিন্তু তারা যে গ্রোথ গাইডেন্স দিচ্ছে সেটা কিন্তু ফেনোমেনাল। মানে
এত বড় বেসের উপর 20 থেকে 25% রেভিনিউ গ্রোথ হচ্ছে অত্যন্ত মানে একটা বিশাল বড় ব্যাপার। কারণ কোম্পানি তার যে নিয়ারেস্ট মানে কম্পিটিটর যারা তারা যে গাইডেন্স দিচ্ছে আছে যে কেআই ইন্ডাস্ট্রিজ তারাও বলছে মোটামুটি হার্ডলি তারা 20% রেভিনিউ গ্রোথ করতে পারে। আপনার আর কেবিল দেখুন তারাও বলছে 20-22% রেভিনিউ গ্রোথ করতে পারে। কোম্পানি তার কম্পিটিটরের থেকে বড়, অথচ গাইডেন্স দিচ্ছে কিন্তু কম্পিটিটরদের লেভেলে। তো এটা কিন্তু একটা ফেনোমেনাল ব্যাপার। মার্জিনের গাইডেন্স যদি আমরা দেখি, লং টার্মে তাদের মার্জিনের গাইডেন্স হচ্ছে 11 থেকে 13% এর মধ্যে। মানে যে মার্জিন তারা এখন আছে তারই কাছাকাছি বা তার থেকেও মার্জিন কিন্তু কমতে পারে। এটা কিন্তু লং টার্ম গাইডেন্স। যদি মিড টার্মে আমরা গাইডেন্স দেখি তাহলে 12 থেকে 14% এর মধ্যে তারা মার্জিন গাইডেন্স দিয়েছে। তো আমরা একটা সময় দেখেছি পলিক্যাপ কিন্তু এর থেকেও বেশি মার্জিন এনেছে, কিন্তু যত সাইজ বড় হচ্ছে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মার্জিনটা গাইডেন্স এখনো ইনট্যাক্ট আছে। আগামী দিনেও কোম্পানি কিন্তু তার মার্জিন মেনটেন করবে, কিন্তু ট্র্যাজেক্টরিটা আগের মতো আর হবে না। এবার এফএমইজি সেগমেন্টেরও তারা কিন্তু মার্জিন গাইডেন্স দিয়েছে। এফএমইজি সেগমেন্টে এখন তাদের মার্জিন হচ্ছে মোটামুটি ধরুন 4-4.5%। এটা কিন্তু বেড়ে তারা বলছে আগামী দিনে মানে আগামী 2 বছরের মধ্যে 8 থেকে 10% কিন্তু তারা মার্জিনের গাইডেন্স দিয়েছে। মানে এখানে কিন্তু মার্জিন তাদের ডবল হয়ে যাবে আগামী 2-3 বছরের মধ্যে। এবার যদি আমরা দেখি চলে আসি তারা এই যে মার্জিন যে তারা গাইডেন্স দিচ্ছে, রেভিনিউ গ্রোথের গাইডেন্স দিচ্ছে। গাইডেন্স তো সবাই দিতে পারে। হাওয়ায় তো গাইডেন্স দিলে হবে না। তার জন্য কাজ করতে হবে। তো কোম্পানি কি এমন কাজ করছে যার জন্য তারা এত মানে এই গাইডেন্সটা দিতে পারছে। তো এর জন্য কোম্পানি কিন্তু খরচা করছে, ইনভেস্টমেন্ট করছে। তারা মোটামুটি তাদের পাঁচ নেক্সট 5 বছরে মোটামুটি তাদের 6 থেকে 8 হাজার করোড় কিন্তু 6 থেকে 6,000 থেকে 8,000 কোটি কিন্তু তাদের ইনভেস্টমেন্টের প্ল্যান রয়েছে। মানে কোম্পানি বলতে চাইছে প্রতি বছর তারা 1200 কোটি থেকে 1600 কোটি টাকা কিন্তু তারা খরচা করবে। মানে ক্যাপেক্স করবে, ইনভেস্টমেন্ট করবে। এবং এই 90% ক্যাপেক্স তারা করবে কিন্তু তাদের মেইন সেগমেন্ট মানে ওয়্যার এবং কেবল সেগমেন্টের জন্য। আর বাকি যে ক্যাপেক্সটা তারা করবে সেটা কিন্তু এফএমইজি সেগমেন্টে। অর্থাৎ তারা যেখান থেকে তাদের সবথেকে বেশি রেভিনিউ আসে ওয়্যার এবং কেবল সেগমেন্ট, তার উপরই তারা সবথেকে বেশি ফোকাস করছে এবং এই সেগমেন্টের উপরেই কিন্তু তারা সবথেকে বেশি খরচা করছে। কারণ তারা জানে যে এখান থেকেই কিন্তু আগামী দিনে তাদের এই যে রেভিনিউ এর তারা গাইডেন্স দিচ্ছে সেটা আসবে। তো এবার আমরা যদি দেখি যে মার্জিন তো বেড়ে গেছে, মার্জিন তো আমরা দেখলাম এখন কমে গেছে। কিন্তু এটা কি সাস্টেনেবল? সত্যি কথা বলতে গেলে যে মার্জিনের যে তারা যে গাইডেন্স দিয়েছে তারা তার আশেপাশে কিন্তু মার্জিন করবে এবং এর কিন্তু ড্রাইভার কিন্তু দুটো। একটা হচ্ছে যে এখন যে তাদের এক্সপোর্ট রেভিনিউ আছে, এক্সপোর্ট রেভিনিউ তাদের কত? গত বছর তো মোটামুটি ধরুন 6% ছিল। সেটা থেকে কমে এখন 4.5%, কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট বলছে এটাকে তারা 10% এ নিয়ে যাবে আগামী বছরের মধ্যে। আগামী বছর নয় সরি, 10% নিয়ে যাবে 30 সালের মধ্যে। তো ধীরে, ধীরে কিন্তু এক্সপোর্ট রেভিনিউ বাড়তে থাকবে। যেটা আজকে 5% আছে সেটা তারা মানে নেক্সট ৩-৪ বছরের মধ্যে সেটা 10% যাবে। এবং এই এক্সপোর্ট রেভিনিউ কিন্তু তাদের যত বাড়বে ততই কিন্তু তাদের মার্জিন বাড়বে। সুতরাং এখানে কিন্তু এক্সপোর্ট রেভিনিউ তাদেরকে বাড়িয়ে যেতে হবে। তো এটাকে আমরা ক্লোজলি মনিটর করব প্রত্যেকটা কোয়ার্টারে। এবং দ্বিতীয় হচ্ছে পলিক্যাব অনেকদিন আগে থেকেই এক্সট্রা হাই ভোল্টেজ কেবল সেগমেন্টে কিন্তু ঢোকার চেষ্টা করছিল। এই সেগমেন্টে কেইআই ইন্ডাস্ট্রির কিন্তু ভালো প্রেজেন্স রয়েছে। একদম গত ৪-৫ বছর ধরেই তারা এই সেগমেন্টে ব্যবসা করছে। পলিক্যাব কিন্তু এক্সট্রা হাই ভোল্টেজ কেবল সেগমেন্টে ছিল না। এই সেগমেন্টে আসার জন্য সুইজারল্যান্ডের একটা কোম্পানি ব্র্যাক কেবলের সঙ্গে কিন্তু তারা কাজ করছিল। এবং এই সেগমেন্টে মোটামুটি 440 কিলো ভোল্ট থেকে 550 কিলো ভোল্ট মানে একদম যে হাই রেঞ্জ, মানে ধরুন পাওয়ার প্ল্যান্ট থেকে পাওয়ার গ্রিডে পৌঁছানোর জন্য যে হাই ট্রান্সমিশন যে লাইন হয়, মানে হাই ভোল্টেজ যে ট্রান্সমিশন লাইনে যে ধরনের কেবল ইউজ হয় সেই ধরনের কেবল সেগমেন্টে কিন্তু তারা মানে এন্ট্রি নিচ্ছে। এবং এই বছরই কিন্তু তাদের প্ল্যান্ট লাইভ হয়ে যাবে এবং সেখান থেকে রেভিনিউ আসতে পরের বছরের মধ্যে কিন্তু সেখান থেকে এক্সট্রা হাই ভোল্টেজ কেবল থেকে কিন্তু তাদের ব্যবসা আসবে। তো এই এক্সট্রা হাই ভোল্টেজ কেবল সেগমেন্ট কিন্তু একটা হাই মার্জিন সেগমেন্ট। তো হাই মার্জিন সেগমেন্ট হচ্ছে মানে এখান থেকেই কিন্তু কোম্পানি যে মার্জিন গাইডেন্স দিচ্ছে, তো মার্জিন অ্যাচিভ করার জায়গা হচ্ছে এক, তাকে এক্সপোর্ট রেভিনিউ বাড়াতে হবে। দুই, তাকে এই সমস্ত এক্সট্রা হাই ভোল্টেজের মতো যে সেগমেন্ট আছে সেখানে তার প্রেজেন্স বাড়াতে হবে। এবং ৩ নম্বর হচ্ছে তাকে ইনস্টিটিউশনাল সেগমেন্ট নয়, বেশি করে রিটেল সেগমেন্টের উপর ফোকাস করতে হবে। তো এটা হচ্ছে ওভারঅল কনকল ডিসকাশন, ওভারঅল যে ম্যানেজমেন্ট গাইডেন্স বা তার যে কনকলে শেয়ার করেছে তার ডিসকাশন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে পুরো সেক্টরটায় মানে কে হচ্ছে উইনার। আমি যদি এখন এই মুহূর্তে বলতে যাই কম্পিটিটরদের সঙ্গে অ্যানালিসিস করে, যে কোম্পানি কিন্তু খুব স্ট্রং পজিশনে আছে। মানে এত বড় কোম্পানি হওয়া সত্ত্বেও কিন্তু তার পিয়ারদের রেসপেক্টে কিন্তু স্ট্রং পজিশনে আছে। অবশ্যই আপনাকে কিন্তু আপনার রিস্ক এবং রিওয়ার্ড অনুযায়ী ডিসিশন নিতে হবে। যেকোনো মানে কোম্পানিকে নেওয়ার আগে অন্ধের মতো নেবেন না। ইউটিউবে দেওয়া ইনফরমেশন গুলোকে নিজের রিসার্চের কাজে লাগান এবং তার সাথে সাথে কোম্পানির কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করে ব্যালেন্স শিটটাকে ভালো করে দেখুন। সেখানে কত ডেট আছে, ওয়ার্কিং ক্যাপিটাল ইস্যু আছে কিনা, এগুলো ভালো করে আপনাকে দেখতে হবে। কিন্তু ওভারঅল কিন্তু কোম্পানি কিন্তু আমার যে মানে ওভারঅল অ্যানালিসিস এর দিক থেকে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পজিশনে আছে।
তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার